হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক ক্রিয়া, তার দ্বিতীয় যে ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব যে তড়িৎ বিশ্লেষণ এবং তার যে সেই সংক্রান্ত ভিন্ন ভিন্ন বিষয়গুলো আলোচনা করব এবং সর্বশেষে কয়েকটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ আমরা করব। প্রধানত দুটো বিষয় এখানে আলোচনা করার রয়েছে। তো প্রথমে চলে আসছি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ না কোনো পদার্থকে গলিত অবস্থায় কিংবা জলে দ্রবীভূত অবস্থায় নিয়ে, কোন পদার্থগুলোকে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে গলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় নিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নতুন পদার্থ সৃষ্টি করার যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সামগ্রিক ব্যবস্থাটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠিয়ে বিশ্লিষ্ট করার যে মূল প্রক্রিয়া। তো এই তড়িৎ বিশ্লেষণটা করার জন্য আমাদেরকে যে যন্ত্রটা ব্যবহার করতে হয় তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদেরকে যে পাত্র, তো সাধারণত আমরা যদি একটা কাঁচের পাত্রকে নিয়ে ভোল্টামিটার হিসাবে তার চিত্রটা অঙ্কন করি, একটা ভোল্টামিটারের বর্ণনাটা আমরা এখানে দেব। তো ভোল্টামিটারের মধ্যে যে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য যে দুটো তড়িৎ দ্বার ব্যবহার করা হবে, যে যার মধ্য দিয়ে তড়িৎটা ওই দ্রবণে বা গলিত অবস্থায় থাকা ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পাঠানো হচ্ছে। তো এক্ষেত্রে যে দুটো ধাতব পদার্থ বা অধাতব, ধাতব বিশেষ করে হবে, অধাতব তো হবেই না, পদার্থের মধ্য দিয়ে দ্রবণে তড়িৎটা পাঠানো হয়ে থাকে। তো ভোল্টামিটার, যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকেই বলা হচ্ছে ভোল্টামিটার। তো ভোল্টামিটার যন্ত্রের যে বর্ণনা করতে কি, এখানে আমরা যে বিষয়টাকে, যে পদার্থটাকে এখানে নিচ্ছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে পদার্থটার তড়িৎ বিশ্লেষণ করা হবে সেটাকে তো নিতেই হবে, তার জলীয় দ্রবণ নিতে হচ্ছে কিংবা আরো কোনো আনুষঙ্গিক পদার্থ তাকে মিশাতে হবে, মিশিয়ে সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে নির্বাচন করা হয়। অর্থাৎ যদি আমরা পরপর যখন উদাহরণগুলো দেখবো আলোচনা করার সময়, যে শুধু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কোনো একটা পদার্থ হতে হবে এমন নয়, অনেক সময় 2-3 ধরনের পদার্থকে মিশিয়েও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা তাকে ব্যবহার করি। কারণ কি, তার মধ্যে হয় আয়নের সংখ্যা বাড়ানো হবে, কিংবা যে বিক্রিয়াটা অনেকগুলো পদার্থ মেশানোর ফলে কি হচ্ছে, সেটার কিন্তু গলনাঙ্ক, যে গলিত অবস্থায় নিতে চাইছি তার গলনাঙ্কটা অনেক কমে যায়। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে সাধারণত এই যে গলিত অবস্থায় কিংবা জলে দ্রবীভূত অবস্থায় এইটাকে নেওয়া হয়েছে। গলিত অবস্থাটাকে, যে টেম্পারেচারটাকে কমানোর জন্য অনেক সময় ভিন্ন অনেক পদার্থের মিশ্রণ নেওয়া হতে পারে। বিশেষ করে যখন আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা পড়ব, সেখানে আমরা দেখব যে বক্সাইটের সঙ্গে সঙ্গে ফ্লোরোস্পার, ক্রায়োলাইট এইগুলো মিশিয়ে কিন্তু তাকে উত্তপ্ত করে গলিত করা হয়, যাতে করে তার যে টেম্পারেচারটা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নেমে চলে আসছে 950 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তো ভোল্টামিটার সেই পাত্রে তড়িৎ বিশ্লেষণ করার জন্য তড়িৎ বিশ্লেষ্য নিতে হয়, তড়িৎ দ্বার, অর্থাৎ যার মধ্য দিয়ে দ্রবণে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে তড়িৎটা পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ দ্বার। সেই ধাতব বা যে সুপরিবাহী পদার্থ হবে সেইগুলো। তো এক্ষেত্রে তড়িৎ দ্বারের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিকটা যার সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলছি, পজিটিভ তড়িৎ দ্বারকে বলা হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা বলে থাকি ক্যাথোড। তাহলে এই নেগেটিভ তড়িৎদ্বার এটা হচ্ছে ক্যাথোড, ই হচ্ছে অ্যানোড। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যখন আমরা কোনো ধরো মনে করছি জল, তাকে তড়িৎ বিশ্লেষণ করছি, তো H+ আর OH- আয়ন উৎপন্ন করছে। এই যে আয়নগুলো তৈরি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি তৈরি করবে, আয়ন তৈরি করবে। এই আয়নগুলো হবে ক্যাটায়ন, আর ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন বলে জানি, আর ঋণাত্মক আয়নগুলোকে বলা হয় অ্যানায়ন। তো এই দ্রবণের মধ্যে মনে করো প্লাস আয়নও আছে, মাইনাস আয়নও আছে, এইরকম আয়নগুলো সব ছড়িয়ে রয়েছে, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। তো এখন দ্রবণের মধ্যে থাকা আয়নগুলো
কি হবে ব্যাটারির সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এখানে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদেরকে যে তড়িৎটা নিতে হবে সেটা কিন্তু ডিসি কারেন্ট, ডিসি তড়িৎ প্রবাহ নিতে হবে। ডিসি তড়িৎ প্রবাহ বলতে কি যে তড়িৎ প্রবাহের দিকটা সর্বদা একটা নির্দিষ্ট অভিমুখী হয়ে থাকে। ব্যাটারি আমরা জানি তার একটা দিকটা সর্বদাই নির্দিষ্ট প্লাস মাইনাস দিক, এবং সে একটা নির্দিষ্ট দিকেই তড়িৎ প্রবাহ পাঠাবে। কিন্তু যদি ডিসি তড়িৎ প্রবাহ না নিয়ে যদি আমি এসি তড়িৎ প্রবাহ নিতাম তাহলে কি হবে না, এসি তড়িৎ প্রবাহ যাকে আমরা এইভাবে সিম্বলিক্যালি এর প্লাস মাইনাস দিক মুহূর্তে মুহূর্তে কিন্তু পরিবর্তিত হয়। যদি এটা আমাদের যে ভারতের যে এসি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে 50 বার দিক পরিবর্তন করবে। তো এই যে দিক পরিবর্তন করলেই কিন্তু প্লাস দিক মাইনাস দিক হঠাৎ হঠাৎ চেঞ্জ হলে এই আধানগুলো বা আয়নগুলো যেগুলো দ্রবণের মধ্যে আছে তারা যখন প্লাস আয়নগুলো যে মাইনাস আয়ন নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাওয়ার শুরু করেছিল সঙ্গে সঙ্গে সে যাওয়ার আগেই এটা ধরো মাইনাসটা আবার প্লাস হয়ে গেছে, তখন সে বিকর্ষণ করবে। এইভাবে মুহুর্মুহুর তাদের আধান পরিবর্তনের দরুন কিন্তু আয়নগুলো তড়িৎদ্বারের দিকে যাওয়া বন্ধ করে দিয়ে স্থির হয়ে যাবে, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এসি তড়িৎ প্রবাহ পাঠিয়ে কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা যায় না। তো তড়িৎ বিশ্লেষণের এই যে তড়িৎদ্বারের ক্যাটায়ন অ্যানায়ন গুলো তৈরি হলো এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ যারা অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করলো, এখন তড়িৎদ্বারের বিক্রিয়াগুলো আমাদেরকে জানতে হবে যে তড়িৎদ্বার বিক্রিয়া বলতে কি, ক্যাথোড বিক্রিয়া আর হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, তাহলে ক্যাথোড বিক্রিয়া অর্থাৎ যে কোনো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদেরকে মূল মূল বিষয়গুলোকে সুন্দর করে উল্লেখ করতে হবে। মূল 4টা পয়েন্ট তো অবশ্যই থাকবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কিটা নির্বাচন করেছি, তার শর্তগুলো কি কি, বা তার মধ্যে কোনো কিছু অন্য পদার্থ মিশিয়ে রেখেছি কিনা, তড়িৎদ্বারটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তো এক্ষেত্রে বারবার বলা হয়ে থাকে উপযুক্ত তড়িৎদ্বার। উপযুক্ত তড়িৎদ্বার কি নির্বাচন করতে হবে, কারণ সঠিক যে আয়নগুলো সঠিক যে তড়িৎদ্বারের দিকে তারা কিন্তু গতিশীল হয়ে থাকে। অর্থাৎ যেমন ধরো দ্রবণের মধ্যে যদি অনেকগুলো আয়ন থেকে থাকে, সমস্ত আয়নগুলো কিন্তু একটা নির্দিষ্ট ধাতুর বা যে অধাতুর তড়িৎদ্বারগুলো, ধাতু মানে তড়িতের সুপরিবাহীর যে তড়িৎদ্বারগুলোর দিকে কিন্তু সবাই কিন্তু গতিশীল হবে, কিন্তু সবাই আগে মুক্ত হয়ে যেতে পারবে না। তো সেই জন্য আমাদের উপযুক্ত তড়িৎদ্বার নির্বাচন করতে হবে। তো সেই যাই হোক, তড়িৎদ্বারগুলোর মধ্যে এবার ক্যাথোড বিক্রিয়ায় কি হয়ে থাকে। ক্যাথোড মানে তো আমরা জানি হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। তো আমরা দেখো ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়ন গুলো যাবে, ক্যাটায়ন গুলো এখানে যে ক্যাটায়ন মানেই তোমরা জানো যে পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে ক্যাটায়ন গুলো অর্থাৎ ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন গুলো ওখানে কি করবে, একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে সেখানে তারা প্রয়োজনীয় বিক্রিয়া ঘটাবে। কিংবা কি হয়, আর অ্যানোড বিক্রিয়ায় কি হবে, অ্যানোড মানে তো হচ্ছে জানো যে পজিটিভ তড়িৎদ্বার। পজিটিভ তড়িৎদ্বারে কোন আয়নগুলো যাবে, অ্যানায়ন গুলো যাবে, অর্থাৎ নেগেটিভ আয়নগুলো ওখানে গিয়ে তারা বিক্রিয়া করবে, মাইনাস আয়নগুলো গিয়ে ওখানে একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কিন্তু প্রয়োজনীয় বিক্রিয়াটা ঘটাবে। তো ক্যাথোডে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের গ্রহণ হবে, যেহেতু এখানে ইলেকট্রনের সোর্স রয়েছে, এখানটায় ক্যাথোডে কি হবে, ইলেকট্রন গৃহীত হবে। তাহলে ক্যাটায়ন গুলো যাবে এবং ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানোডে সাধারণত কি হয়, দু ধরনের ঘটনা ঘটতে পারে। তো হয় কি হয়, অ্যানায়ন গুলো যারা নেগেটিভ আয়নগ্রস্ত কণাগুলো সেই পজিটিভ তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন ওখানে গ্রহণ করতে পারে। কিংবা কি হয়, অনেক সময় অ্যানোড গুলো এমন ধাতু নির্বাচন করা হয় এরা নিজেরাই তারা যে ধাতুটা নেওয়া হয়েছে সেই ধাতুটা প্লাস প্লাস আয়ন হয়ে গিয়ে ওখানেই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এইটা দ্রবণে চলে আসবে। তাহলে দুটো ঘটনা ঘটে। অর্থাৎ মনে করো এই যে অ্যানোডটা, এখানে কি হয় যে ধাতব পদার্থের যে আমি অ্যানোডটাকে নিয়েছি, ওখানে ও কি করবে, নিজেই ওই ধাতুটা দুটো ইলেকট্রন ওখানে ছেড়ে দিয়ে সে দ্রবণে প্লাস আয়ন হিসাবে ও চলে এলো। অর্থাৎ এইভাবে কিন্তু ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়াগুলো সংঘটিত হতে আমরা দেখব। তো তড়িৎ বিশ্লেষণের যে ভোল্টামিটার, যে আমরা তড়িৎদ্বারের বিষয়টা আলোচনা করলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে আলোচনা করলাম, ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়াটা আমরা বললাম।
তাহলে ভোল্টামিটার যন্ত্রের আমরা বর্ণনাটা এবং সেখানে কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে, তাহলে তড়িৎ যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভেতরে আয়নগুলো চলাচল করে, তড়িৎ পরিবাহী তার কাজ করছে। তো আয়নের সংখ্যা বাড়ানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং যে আয়নগুলোকে আমরা পাঠাতে চাইছি উপযুক্ত তড়িৎ দ্বারে, সেই আয়নগুলোর সংখ্যা বাড়ানোর জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অনেক সময় আমরা ভিন্ন ভিন্ন পদার্থ মিশিয়ে থাকি। যেমন ধরো জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা যে লঘু H2SO4 কিছুটা ওখানে মিশিয়ে দিয়ে থাকি। তো এই হচ্ছে কারণ, এই হচ্ছে তার বিষয়গুলো। এরপরে আমরা চলে আসছি আর কয়েকটা যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ সেই বিষয়টার আলোচনাতে। প্রথম আমরা আলোচনা করব হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে ফার্স্ট শুরু করছি আমরা H2 এর তড়িৎ বিশ্লেষণ। তো জলের তড়িৎ বিশ্লেষণ পড়া মানেই তাহলে ফার্স্ট আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি নির্বাচন করব। তাহলে ফার্স্ট যে কোনো তড়িৎ বিশ্লেষণ করব না কেন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কাকে নির্বাচন করব না, জলকে নির্বাচন করব। বিশুদ্ধ জল, এর যেটা আয়নিত হয়ে থাকে H+ আয়ন আর OH- আয়নে আয়নিত হয়ে থাকে। কিন্তু আমরা জানি যে বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই এর কাছে আমাদেরকে কি মিশিয়ে রাখতে হয়, যে লঘু সালফিউরিক অ্যাসিড, যে 2% কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 এখানে মিশিয়ে দেওয়া হয়। দিলে কি হবে, H+ আয়ন আর SO4-। তো এক্ষেত্রে আমরা বারবার বলছি লঘু সালফিউরিক অ্যাসিড বা কেন মেশাবো, আমরা তো HCl মেশাতে পারতাম কিংবা HNO3 মেশাতে পারতাম। কারণ কি, এরা আয়নিত হয়ে যে এই H+ আয়ন তো দেয় ঠিক আছে, কিন্তু ক্লোরিন আয়নের সঙ্গে সঙ্গে দেয়। ঠিক সেমন নাইট্রিক অ্যাসিডটা H+ আয়ন তো দেয়, সঙ্গে সঙ্গে NO3- আয়ন দেয়। এই সমস্ত যে নেগেটিভ আয়নগুলো যখন হচ্ছে অ্যানোডের দিকে যাবে, এই অ্যানায়নগুলো যখন অ্যানোডের দিকে যাবে তখন কিন্তু তারা নিজেদের মধ্যে বিঘ্ন ঘটাবে, যে হাইড্রোক্সিল আয়ন সালফেট এই আয়নগুলোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটে যাতায়াতটা কমে যাবে, অনেক সময় ক্লোরিনও পৌঁছে যেতে পারে। তো এই ক্ষেত্রে আর তাছাড়া ক্লোরিন তো উদ্বায়ী পদার্থ, এই সমস্ত পদার্থ ক্লোরিন উদ্বায়ী পদার্থ, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানোডের কাছে যে অক্সিজেনের সঙ্গে সঙ্গে আমরা কিছু ক্লোরিন গ্যাসও পেয়ে যেতে পারি। তো এই জন্য এদেরকে কিন্তু ব্যবহার করা হয় না। তো এই প্রসঙ্গে একটা জিনিস তোমরা জেনে রাখবে যে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 কিন্তু এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো সেই জন্য আমরা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডটাকে 2% এখানে মেশানো হয়ে থাকে। তাহলে ফার্স্ট হয়ে গেল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দ্বিতীয় হচ্ছে তড়িৎ দ্বার হিসাবে আমরা কাকে নেব। তো জলের তড়িৎ বিশ্লেষণ করার প্রক্রিয়াটা হফম্যানের যে তড়িৎ বিশ্লেষণ, যে ভোল্টামিটার যন্ত্র তোমরা পড়বে, এইরকম একটা দেখতে খুব সুন্দর প্রসেসে তিনি এটা ডিজাইন করেছিলেন। যে দুটো তড়িৎদ্বার কে তিনি নিচে তাদেরকে যে পাঠিয়ে যে চিত্রটাকে একটু তোমরা দেখে নাও। এই আকৃতির একটা যে কাঁচের, যার ভেতরে এই উপর দিক দিয়ে জল ঢালার জন্য একটা চুঙ্গি ব্যবহার করা আছে, জলটাকে ঢেলে দেওয়া হচ্ছে। শুধু জল নয়, জলের সঙ্গে সঙ্গে এটা। এবারে এখানে দুটো তড়িৎদ্বার হিসাবে রাখা রয়েছে। তো আমরা জানি যে কাঁচের সঙ্গে এই প্লাটিনামের কিন্তু তড়িৎ যে আয়তন প্রসারণ আমরা পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে এখানে প্লাটিনামের তড়িৎদ্বারটা ব্যবহার করলে কাঁচের সঙ্গে এর সেটিংটা ভালো নেয়, যে সিল করা সম্ভব হয়ে থাকে। তো একটা পজিটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তো এক্ষেত্রে আমরা জল নিয়ে নিয়েছি, জল প্রয়োজন অনুসারে জল ঢেলে দিয়েছি। তো পজিটিভ তড়িৎদ্বারে আমরা জানি যে অক্সিজেনটা উৎপন্ন হয়, আর নেগেটিভ তড়িৎদ্বারে হাইড্রোজেন, তার দ্বিগুণ যে উৎপন্ন হয়ে থাকবে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো এখান থেকে আমাদের সিল করা থাকছে, প্যাচ খুললেই কিন্তু এখানে প্রয়োজনীয় আমরা গ্যাসটা বন্ধ পেতে পারি। তো এটা হচ্ছে হফম্যানের যে ভোল্টামিটার, হফম্যান।
অর্থাৎ সুন্দর করে জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য এরকম একটা যন্ত্রবিজ্ঞানী হফম্যান ডেভেলপ করেছিলেন। তো এক্ষেত্রে চলে আসো তড়িৎদ্বারের বিক্রিয়া। তাহলে তড়িৎদ্বারগুলো সাধারণত প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়, প্লাটিনাম তড়িৎদ্বার। এবারে চলে আসছি ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে কি হবে দেখো, ক্যাথোড বিক্রিয়ায় কি হবে? ক্যাথোড বিক্রিয়াতে আমরা যদি দেখি, এই যে দ্রবণের যে প্লাস H প্লাস আয়নগুলো ও H মাইনাস আয়নগুলো রয়েছে, ক্যাথোড মানে তো আমরা জানি নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে কে যাবে? প্লাস H আয়নগুলো ওখানে আসবে, একটা করে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন তৈরি করবে। ক্যাথোডে, ক্যাথোডে আমরা যে লিখেছিলাম যে হাইড্রোজেন তৈরি হবে, তো হাইড্রোজেনটা গ্যাস হিসাবে এইভাবে হাইড্রোজেন তৈরি হলো, এইভাবে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি করলো হাইড্রোজেন গ্যাস। এইভাবে এখান থেকে বুদবুদ আকারে কিন্তু হাইড্রোজেন গ্যাস পেতে আমরা দেখব। আর অপর দিক থেকে অ্যানোডে বিক্রিয়ায় আমরা যদি দেখে থাকি, অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে তোমরা যাচ্ছ, কোন আয়নগুলো যাবে? OH মাইনাস আয়নগুলো। অ্যানোড মানে হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে OH মাইনাস আয়নগুলো গিয়ে ওখানে একটা ইলেকট্রন ছাড়বে। অর্থাৎ এই যে পজিটিভ তড়িৎদ্বারে একটা করে ইলেকট্রন দিয়ে OH মূলকে পরিণত হবে। এরকম 4টা OH মূলক থেকে আমরা জানি যে জল হচ্ছে আর অক্সিজেন তৈরি করবে। তো এইভাবে অ্যানোডে কিন্তু আমরা যে গ্যাসটা পাবো সেটা যে অক্সিজেন, আর ক্যাথোডে যে গ্যাসটা পাবো সেটা যে হাইড্রোজেন, সেই গ্যাসটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে আমরা পেয়ে যাব। এবং পরীক্ষায় আমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাব যে এখানে আয়তনের দিক থেকে 2 আয়তন আর 1 আয়তন, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত 2:1। আবার যদি ভরের অনুপাত বলা হয়, এক্ষেত্রে দেখা যাবে যে অক্সিজেনের আণবিক গুরুত্ব কত না 32, আর হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত 1, এখানে 2। তাহলে দেখতে পাচ্ছি যে 16:1 16 2 32। এইভাবে 16:1 ভরের অনুপাতে কিন্তু আমরা গ্যাসটা উৎপন্ন হতে দেখব। এই হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ, কোন একটা পদার্থের জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নেওয়া হয়ে থাকছে, ভালো করে নিশ্চয়ই প্রশ্ন আসে, কেন এই সমস্ত অ্যাসিডগুলো নেওয়া হয় না? ক্যাথোড তড়িৎদ্বার হিসাবে কাকে নেওয়া হচ্ছে? ক্যাথোডের সঙ্গে আমরা জানি যে প্লাটিনামের সঙ্গে এই কাঁচের সিলটা করা সহজ হয়ে থাকে। তাদের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পড়েছিলাম 9 × 10⁻⁻5, তো আর প্লাটিনাম -6, আর কাঁচেরও 9 × 10⁻⁻6, দুটো প্রায় সেম লেভেলের হওয়ার জন্য কিন্তু এদেরকে করা সম্ভব। কপার দিয়ে কিন্তু করা সম্ভব না। তাছাড়া তড়িৎদ্বার হিসাবে সে পজিটিভ তড়িৎদ্বার ক্যাথোডও প্লাটিনাম, অ্যানোডও প্লাটিনাম আমরা নিয়ে থাকি। তো এই হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। এরপরে আমরা আরেকটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, সেটা হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তো আমরা যে কোন পদার্থের তড়িৎ বিশ্লেষণ পড়ব না কেন, তো সেক্ষেত্রে আমরা যে মূল 4টা যে পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে লিখতে হবে সুন্দর করে, সেইটা কিন্তু খেয়াল রাখবে। তো সেই 4টার মধ্যে যেন ভুলটা না থাকে। তো গলিত NaCl এর যখনই আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, তো সেক্ষেত্রে NaCl এর তড়িৎ বিশ্লেষণ হিসাবে বিশুদ্ধ NaCl এর যে গলিত অবস্থা নিতে হবে তাকে। তাহলে বিশুদ্ধ NaCl যে কিন্তু একটা আয়নীয় পদার্থ, এই কিন্তু কঠিন অবস্থায় কিন্তু আমরা জানি যে তড়িৎ পরিবহন করে না। এখানে প্লাস আয়ন মাইনাস আয়নগুলো তীব্র যে আকর্ষণে তারা আবদ্ধ আছে। কিন্তু যখন একে গলিত করে দেব, গলিত করলে তখন কিন্তু এ আয়নে বিভাজিত হয়ে গিয়ে, এখন আমরা জানি যে NaCl এর এই যে আকর্ষণ বন্ধনী অনেক বেশি হওয়ার জন্য NaCl এর কিন্তু গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 804 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই এত ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে সেই রকম আমাকে ভোল্টামিটার যন্ত্রটা অ্যারেঞ্জ করতে হবে। তো আমরা সিম্পল ভাবে ভোল্টামিটার যন্ত্র আমরা এখানে ধরো নিতে পারি। সেখানেও আমরা যে সিম্পল প্লাটিনামের যেহেতু নিষ্ক্রিয় প্রকারের ধাতুগুলোকে আমরা নিতে হয় যাতে করে তারা না বিক্রিয়া করে যায়, এইরকম ধরো আমরা নিয়েছি। তাহলে গলিত NaCl নিয়ে আমরা প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছি। এক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়াগুলো
কি হবে, সেখানে জলের ক্ষেত্রে এগুলো ছিল, আর গলিত NaCl এর ক্ষেত্রে কি হবে। তাহলে এখানে প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে করছি, তড়িৎদ্বার গুলো নিয়েছি ধরো প্লাটিনাম। এরপরে ক্যাথোডে বিক্রিয়া অর্থাৎ কি, মাইনাস তড়িৎদ্বার তো ক্যাথোড, এইটা হচ্ছে ক্যাথোড, আর পজিটিভ তড়িৎদ্বার এটা হচ্ছে অ্যানোড। তো এই ক্যাথোডের দিকে কে যাবে, তাহলে গণিত এখানে Na প্লাস গুলো আছে, Cl মাইনাস গুলো আছে, কারা কোন, তাহলে অ্যানোড মানে দেখতে পাচ্ছ প্লাস তড়িৎদ্বারের দিকে কারা যাবে, মাইনাস গুলো আসবে। তাহলে আর ক্যাথোডের দিকে কারা যাবে, Na প্লাস গুলো যাবে মাইনাস তড়িৎদ্বারের দিকে। তাহলে এখানে Na প্লাস আয়ন গুলো সিম্পল ওখানে যাবে, ক্যাথোডে একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে সোডিয়াম ধাতু ওখানে পাতে আস্তে আস্তে জমা হতে থাকবে। আর অপরদিকে অ্যানোডে কি হবে, যে ক্লোরিন আয়ন গুলো এখানে আসবে, একটা করে ইলেকট্রন ছেড়ে ক্লোরিন পরমাণু, এবং দুটো ক্লোরিন পরমাণু নিয়ে তৈরি হবে ক্লোরিন গ্যাস, এখানে কিন্তু আস্তে আস্তে উৎপন্ন হতে থাকবে। তো আমরা যদি একটা ওর উপরে দুটো যদি গ্যাস চেম্বার রেখে থাকি, সরি এখানে আমার গ্যাস চেম্বার দরকার নেই, রাখলে কিন্তু এখানে আমরা ক্লোরিন গ্যাসটা পেতে পারি। তো এইভাবে হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তো এরপরে চলে আসছি যদি জলীয় দ্রবণ, NaCl এর এখন জলীয় দ্রবণ আমরা নিয়ে থাকি, NaCl এর যে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এটা যখন আমরা করতে যাব তখন আমাদেরকে যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে সেইগুলো একটু দেখো, এবং বিক্রিয়াগুলো করসপন্ডিং বিক্রিয়া কি হয়ে যাবে। এখন দেখো NaCl এর জলীয় দ্রবণটা যেটা নিচ্ছি, ফার্স্ট আমরা যদি লঘু দ্রবণ নিয়ে থাকি, লঘু দ্রবণ মানে কি, NaCl এর পরিমাণটা কম আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো Na প্লাস আয়ন Cl মাইনাস আয়নে ভেঙে থাকবে, আর কি H প্লাস আর OH মাইনাস আয়নে ভেঙে থাকবে জলটা, তাই তো NaCl টা এভাবে ভেঙে থাকবে আর জলটা এভাবে ভেঙে থাকছে। তো এখন দ্রবণে দেখতে পাচ্ছ দুটো দুটো করে ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে। এখন তড়িৎদ্বার প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছি, এখন নিয়ে যখন আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নিয়ে আমরা তার মধ্যে দিয়ে তড়িৎ পাঠাচ্ছি, আমরা চিত্রটাকে বারবার মুছে না দিয়ে আমি এই সাইডের দিকে এঁকে রাখছি, তো দেখতে পাবে যে দু প্রকার যে প্লাস আয়নগুলো রয়েছে, যেটা হচ্ছে কি অ্যানোড যাকে বলছি, অ্যানোডের সরি ক্যাথোডের দিকে কে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা, উপযুক্ত তড়িৎদ্বার নির্বাচন করে নিলে যে মুক্ত হতে পারে। তো আমরা জানি Na প্লাস আর H প্লাস আয়নের মধ্যে যে প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে যে Na প্লাস আয়নগুলোর আর H প্লাস আয়নের মধ্যে H প্লাস আয়নটা কিন্তু আগে তড়িৎদ্বারে পৌঁছে যাবে, গিয়ে সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু, আর দুটো হাইড্রোজেন পরমাণু থেকে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। ঠিক একইভাবে ক্লোরিন এবং OH যে আয়ন মাইনাস আয়নের মধ্যে, তো তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী কিন্তু আমাদের একটা সারণী রয়েছে। ক্লোরিনের মুক্ত হওয়ার প্রবণতা যদিও বেশি হয় লঘু দ্রবণ যখন হয়ে থাকে, অর্থাৎ এদের ঘনত্ব বেশি থাকলে তখন কিন্তু আলাদা ব্যাপার হবে। লঘু দ্রবণ যেহেতু নিয়েছি, NaCl এর পরিমাণ কম আছে এবং ক্লোরিনের আয়নের কম আছে, তখন কিন্তু ক্লোরিন না গিয়ে OH মূলকগুলো আয়নগুলো যাবে অ্যানোডের দিকে, গিয়ে ওখান থেকে একটা ইলেকট্রন নিয়ে OH মূলক হবে, চারটা OH মূলক থেকে সেখানটায় অক্সিজেন আর জল তৈরি করছি। তো এই ক্ষেত্রে আমরা যদি লঘু দ্রবণ নিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সেই জলের তড়িৎ বিশ্লেষণ করে যেভাবে হাইড্রোজেন অক্সিজেন পেয়েছিলাম, যে দুটো যদি আমরা গ্যাস যে রাখি, এক্ষেত্রে ক্যাথোডে আমি এখানে হাইড্রোজেন পেয়ে যাব আর অ্যানোডে আমি অক্সিজেন পেয়ে যাব। তো গলিত NaCl এর যদি লঘু দ্রবণ নিয়ে আমরা করি তড়িৎ বিশ্লেষণ, সেক্ষেত্রে আমরা এমনি সাধারণ যে জলের তড়িৎ বিশ্লেষণের মতোই ঘটনাটা ঘটবে, কিন্তু বিষয়টা একটু উল্টে যাবে যদি আমি লঘু দ্রবণ না নিয়ে গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি। গাঢ় জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করি, অর্থাৎ দ্রবণটা গাঢ় নিয়েছে,
তো তখন কিন্তু দ্রবণের মধ্যে সেম বিশ্লেষণ থাকবে, কিন্তু এক্ষেত্রে ক্লোরিন অণুর যে গাঢ়ত্ব বেশি হবে। ক্লোরিন গাঢ় নিয়েছি মানে ক্লোরিন অণুর সংখ্যাটা এখানে বেশি হয়ে যাবে, সোডিয়ামের সংখ্যা বেশি হবে। তো সোডিয়ামের সংখ্যা বেশি হলেও আর বাকি সমস্ত এক রেখে যদি তড়িৎ বিশ্লেষণ করি, কিন্তু এক্ষেত্রে ক্যাথোডে অর্থাৎ অ্যানোডে, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড, ভুল হয়ে গেছে, ক্যাথোড। অ্যানোড মানে পজিটিভ তড়িৎদ্বার, হ্যাঁ। তো ক্যাথোডের বিক্রিয়া এবারে কি হবে, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে কি হবে, প্লাস আয়ন গুলো যে দুটো ছিল তাদের মধ্যে কিন্তু সেই আগের মতোই, যে হাইড্রোজেন আর সোডিয়াম দুজনের মধ্যে আগে হাইড্রোজেনই উপস্থিত হয়ে গিয়ে ওখানে হাইড্রোজেনই কি সে মুক্ত করবে। কিন্তু অ্যানোডের ক্ষেত্রে যখন দেখো এর গাঢ়ত্ব বেশি হয়েছে, অর্থাৎ সংখ্যা এখন বেশি, গাঢ়ত্ব বেশি কথার অর্থ কি এর সংখ্যা এখন বেশি হয়ে গেছে। এর সংখ্যা যেহেতু বেশি হচ্ছে, এই ক্লোরিন আয়ন কিন্তু যে অ্যানোডে এসে পৌঁছাবে, পজিটিভ তড়িৎদ্বারে ক্লোরিন আয়ন আসবে, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু মিলে তৈরি করবে ক্লোরিন গ্যাস। তাহলে দেখতে পাচ্ছ যে দ্রবণে কিন্তু ধীরে ধীরে হাইড্রোজেন চলে যাচ্ছে, ক্লোরিন চলে যাচ্ছে। তাহলে অবশেষ রূপে কি থেকে যাচ্ছে, অবশেষ একটু ভালো করে খেয়াল করো, দ্রবণে কি অবশেষ পড়ে থাকছে, অবশিষ্ট থাকছে, যে Na+ পড়ে থেকে যাচ্ছে আর OH আয়ন পড়ে থাকছে, এরা জুড়ে গিয়ে তৈরি করবে NaOH, কস্টিক সোডা। তাহলে এই যে NaCl এর গাঢ় দ্রবণ, যাকে ব্রাইন বলে বলা হচ্ছে, তাহলে যে গাঢ় জলীয় দ্রবণের আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি, তখন কিন্তু অবশেষ রূপে আমরা একটা গুরুত্বপূর্ণ যৌগ পেয়ে যাই। একে আমরা যে কাস্টার কেলনার পদ্ধতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এইভাবে অবশেষ দ্রব্য রূপে কিন্তু আমরা তৈরি করে থাকি। তো এক্ষেত্রে আমরা অবশেষ রূপে কি পেয়ে যাচ্ছি, NaOH। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে শিল্পের ক্ষেত্রে নতুন পদ্ধতি, নতুন প্রকার যে অবশেষ পদার্থগুলো আমরা পেতে পারি। তো এইভাবে গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এখন আমরা করলাম। আর একটা যে এইখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করব যে পদার্থটা, সেটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো আমরা বাকি বিষয়গুলোকে ইনট্যাক্ট রেখে আমি শুধু হেডলাইনটাকে চেঞ্জ করছি, যে কপার সালফেট CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তুঁতের তড়িৎ বিশ্লেষণ। তো এক্ষেত্রে বাকি সব বিষয়গুলো একই রাখছি। আমরা এক্ষেত্রে অবশেষটাকেও একটা পয়েন্ট হিসাবে কি উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা একটা পয়েন্টের মধ্যে রাখতে পারছি, আর এখানে তড়িৎদ্বার। তো এই ক্ষেত্রে পয়েন্টগুলোকে একটু আমরা কাছাকাছি লিখলেই ভালো হবে। তড়িৎদ্বার, তারপরে হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া, আর হচ্ছে অবশেষ। তো কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, তো কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যখন করা হয়, তো আমরা জানি এক্ষেত্রে আমাদেরকে 10% এখানে কিন্তু কপার তড়িৎ বিশ্লেষণ হিসাবে কপার সালফেটকে তো অবশ্যই নিতে হবে, আর 10% আমাদের H2SO4, অর্থাৎ দ্রবণটার আমাকে আম্লিক করতে হবে। তো এক্ষেত্রে কপার সালফেটে আয়নিত হয়ে গিয়ে Cu++ আর SO4 মাইনাস, আর H2SO4 টা আয়ন উৎপন্ন করবে 2H+ আর SO4 মাইনাস। এইভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা যে 10% H2SO4 কে ওর সঙ্গে মিশিয়ে আম্লিক দ্রবণটা এখানে আমাকে নিতে হবে। তড়িৎদ্বার হিসাবে আমরা কি করব, ক্যাথোড হিসাবে কি নেব আর অ্যানোড হিসাবে কি নেব। আমরা যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণটা বিশেষত করা হয়ে থাকে, যে অবিশুদ্ধ কপার কে অ্যানোড হিসাবে
আমরা এর কারণটা আমরা জানার চেষ্টা করব। অবিশুদ্ধ কপারকে অ্যানোড আর বিশুদ্ধ কপারকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তো এখানে যে ধরো পজিটিভ, এটা অ্যানোড হিসাবে রয়েছে, এটা হচ্ছে অবিশুদ্ধ কপার, অর্থাৎ অবিশুদ্ধ কপার যাকে আমরা ব্লিস্টার কপার বলেও বলি, ব্লিস্টার কপার, যে ক্ষেত্রে আমরা জানি যে 97 থেকে 98% বিশুদ্ধ কপার, ওর মধ্যে কপারের পার্সেন্টেজটা রয়েছে, একে ব্লিস্টার কপার বলা হচ্ছে। আর হচ্ছে ক্যাথোড হিসাবে, নেগেটিভ তড়িৎদ্বার মানে ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ কপারের পাতলা পাতকে আমরা সাধারণত নিয়ে থাকি। তো এরপরে এক্ষেত্রে কিন্তু দেখো দ্রবণে কি কি ক্যাটায়ন গুলো আছে, Cu++ আর H+, আর অ্যানায়ন গুলো হিসাবে এটা তো আছে, আর যেহেতু এর দ্রবণ নিয়েছি, আর সঙ্গে সঙ্গে জলীয় দ্রবণ মানে কি H2O তো এখানেই থাকছে, H+ আর OH- আয়ন তো থাকবে। তো দ্রবণে এখন দেখতে পাচ্ছ যে এই ধরনের কিন্তু বিক্রিয়াগুলো এখানে ঘটতে থাকছে। তো এক্ষেত্রে এবারে চলে আসছি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে নির্বাচন করে নিয়েছি, তড়িৎদ্বার হিসাবে নিয়ে নিয়েছি। এরপরে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি ক্যাথোডে ধাতব আয়নগুলো গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই দ্রবণের মধ্যে যে দেখো H+ আয়নও আছে আর Cu++ আয়ন আছে। তো আগে আমরা জানি কপার আয়নটা কিন্তু তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা হাইড্রোজেনের থেকেও বেশি। তাহলে ক্যাথোডের দিকে কে যাবে, কপার আয়নগুলো, আর H+ আয়নের মধ্যে আমরা দেখবো যে কপার আয়ন আগে গিয়ে ওখানে দুটো ইলেকট্রন নিয়ে কপার, ধাতব কপার ওখানে আস্তে আস্তে ক্যাথোডের উপর সঞ্চিত হতে থাকবে। অপরদিকে অ্যানোডের কি বিক্রিয়া হবে, অ্যানোড মানে তো হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। পজিটিভ তড়িৎদ্বারের দিকে এখন এই সমস্ত আয়নগুলো কেউ যাবে না। অ্যানোডে কি হবে, অ্যানোড যে আমরা অবিশুদ্ধ কপারের পাত নিয়েছি, সেই এখানেই কি হবে, কপার বরঞ্চ আগে ও কি করবে, কপার আয়ন হয়ে যাবে এবং দুটো ইলেকট্রন হচ্ছে ওই পাতে ও ছেড়ে দেবে, দিয়ে কপার আয়ন দ্রবণে আসবে। তাহলে দুটো ইলেকট্রনকে রেখে দিয়ে কপার আয়ন দ্রবণে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ কপার আয়নগুলো দ্রবণ থেকে ক্যাথোডে চলে যাচ্ছে, আর অ্যানোড থেকে কপারের আয়নগুলো খুলে খুলে আসছে। তো এখানে অবিশুদ্ধ কপারের যখন আমরা পাত নিয়েছিলাম, তো ক্ষেত্রে ওই পাতটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ীভূত হতে থাকবে, আর এক্ষেত্রে ক্যাথোডটা কিন্তু ধীরে ধীরে মোটা হতে থাকবে। এটা ক্যাথোডটা ধীরে ধীরে মোটা হবে, অ্যানোডটা ধীরে ধীরে ক্ষয়িত হতে থাকবে। এবং সঙ্গে সঙ্গে এই অ্যানোডকে কেন্দ্র করে বা অ্যানোডের নিচে একটা কাদা কাদা অংশ জমায়েত হবে অবশেষ রূপে, সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অ্যানোডের নিচের দিকে আমরা অ্যানোড মাড পাবো, অ্যানোড মাড, অর্থাৎ অ্যানোড মাড পাবো। এছাড়া দ্রবণে আমরা অবশেষ রূপে তো থেকেই যাচ্ছে SO4 আয়নগুলো, আর H+ আয়ন থেকেই যাচ্ছে, এবং একটা সাম্যাবস্থা বজায় রেখে ওরা সেই দ্রবণে অবশেষ রূপে সব থাকবে। তো অ্যানোডের নিচে আমরা অ্যানোড মাড আমরা পাবো। এই অ্যানোড মাড কিন্তু অত্যন্ত একটা দামি অংশতে পরিণত হয়, কারণ কি এই কপার, প্লাটিনাম, সিলভার এরা অবিশুদ্ধ যে অবস্থায় কপারের সঙ্গে মিশে থাকে। তো ওইখান থেকে আমরা দামি দামি ধাতুর যে অংশগুলো ওই কাদার মধ্যে আমরা পেতে পারি, প্লাটিনাম পেতে পারি, সোনা পেতে পারি, রূপার বিভিন্ন অংশ ওই কাদা থেকেই আমরা সংগ্রহ করতে পারি। তো অবিশুদ্ধ কপারের এইভাবে তড়িৎ বিশ্লেষণ করার মধ্য দিয়ে কপার সালফেটের, তো এক্ষেত্রে অবিশুদ্ধ পাত ব্যবহার করে আমরা একে বলা হচ্ছে ধাতুর বিশোধন। এই যে ধাতুটা ধীরে ধীরে অবিশুদ্ধ অংশ থেকে বের করে আমি তাকে বিশুদ্ধ করছি, তাহলে এটাকেই আমরা বলছি কপার এর
বিশোধন। অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপারের বিশোধন করছি, অর্থাৎ বিশুদ্ধিকরণ ঘটাচ্ছি। তাহলে এইভাবে তুঁতের তড়িৎ বিশ্লেষণ করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু ঘটনাকে সংঘটিত করছি, যে কপারের বিশোধন করিয়ে নিতে পারছি। অবশেষ রূপে আমরা অ্যানোড মাড পাচ্ছি, যেটা অ্যানোডকে কেন্দ্র করে। যদি আমি অ্যানোডকে আগে থেকেই একটা মসলিন কাপড়ের থলির মধ্যে ঢুকিয়ে রেখে তড়িৎ বিশ্লেষণ করাই, তাহলে ওই থলিতেই কিন্তু ওই কাদা কাদা অংশটা জমায়েত হয়ে যাবে, সেখান থেকে আমরা এই পদার্থগুলো নিষ্কাশন করতে আরো সহজ হবে। তো এই হলো আজকের আমাদের যে বিষয়বস্তুর মূল আলোচনাগুলো। নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝবে, বইটা পড়বে, আরো যদি নতুন কিছু তথ্য থাকে তোমরা আগে বোঝার চেষ্টা করবে। এর পরের ক্লাসে আমরা নিয়ে আসবো যে তড়িৎ বিশ্লেষণের যে বিভিন্ন প্রয়োগগুলো,